হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে। যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভিডিওটাকে কিন্তু পুরোটা শেষ অবধি দেখতে হবে। দেখো, বর্তমানে বেশ দু একদিন ধরে কিন্তু আমরা একটা চর্চায় দেখতে পাচ্ছি যে 9টি রাজ্যের রাজ্যপাল কিন্তু নিয়োগ হয়েছে, অর্থাৎ রদবদল বা পরিবর্তন হয়েছে বলতে পারি, এবং তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু পড়ছে। তো আপকামিং পরীক্ষায় কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভাবে আসবে, যেই জন্য এই ভিডিওটা তোমাদের করে দেওয়া। প্রত্যেকে পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, 9টি রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ, যেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাষ্ট্রপতি, দেখে নি সব থেকে গুরুত্বপূর্ণ 9টি রাজ্যের কি কি নিয়োগ হয়েছে। তার আগে তোমাদেরকে আরেকটা তথ্য বলে রাখি, জেনে রাখবে যখন কোনো নর্মাল আমরা স্টেটের কথা বলি, তাদের কিন্তু যারা নিয়োগ হয়ে থাকেন তারা হচ্ছেন রাজ্যপাল। কিন্তু যেটা যখনই আমরা ইউটি, যেটাকে বলি ইউনিয়ন টেরিটরি, সেখানে কিন্তু নিয়োগ হয়ে থাকেন কে, সেটা হচ্ছে তোমাদের লেফটেন্যান্ট গভর্নর। তো চলো দেখে নিচ্ছি। দিল্লিতে প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছ দিল্লি কিন্তু একটা ইউটি, এবং সেখানে কে নিয়োগ হয়েছে, সেখানে কিন্তু বিনয় কুমার আগে ছিলেন বিনয় কুমার, এবং এখন নতুন কে নিয়োগ হয়েছে, নতুন কিন্তু নিয়োগ হয়েছেন তারণজিৎ সিং সান্ধু। তারণজিৎ সিং সিং সান্ধু তিনি কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ হয়েছেন কোথায়, ইউটি অর্থাৎ নিউ দিল্লিতে। লাদাখে লাদাখে কে চলে গেছেন, বিনয় কুমার সাক্সেনা, তিনি কিন্তু নতুন ভাবে নিয়োগ হয়েছেন এবং তিনি নতুন উপরাজ্যপাল। ওই যে বললাম লেফটেন্যান্ট গভর্নর, এই বিনয় কুমার সাক্সেনা কিন্তু আগে দিল্লিতে ছিলেন। তারপরে পরিবর্তন হয়েছে তোমাদের হিমাচল প্রদেশে, যেটা হচ্ছে প্রতাপ কুমার শিব কুমার, যেটা হচ্ছেন কবীন্দ্র গুপ্তা, তিনি কিন্তু বর্তমানে কোথায়, তিনি কিন্তু লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, আগে ছিলেন লাদাখে। এখানে আগেরটাও আমি লিখে দিই, হ্যাঁ, আগে ছিলেন লাদাখে, এখন তিনি কিন্তু হিমাচল প্রদেশে নিযুক্ত হয়েছে। মহারাষ্ট্রের তো রয়েছে বিষ্ণু দেব শর্মা, মহারাষ্ট্রেরটা চেঞ্জ হয়নি, এবং সিএম রয়েছেন দেবেন্দ্র ফাডনাবিস। এখানে কিন্তু জিষ্ণু দেব বর্মা হয়েছেন, তিনি আগে তেলেঙ্গানাতে ছিলেন। এটা হচ্ছে বিষ্ণু নয়, এটা হচ্ছে জিষ্ণু, হ্যাঁ, এটা হচ্ছে জিষ্ণু। সরি, এখানে আমি আলাদা করে লিখে দিচ্ছি তোমাদেরকে। মহারাষ্ট্রে হয়েছেন জিষ্ণু দেব বর্মা, জিষ্ণু দেব বর্মা। তিনি কিন্তু আগে কোথায় ছিলেন, আগে ছিলেন তেলেঙ্গানাতে। আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, আগে তিনি ছিলেন তেলেঙ্গানা, এখন কোথায় হয়েছেন, মহারাষ্ট্রে। তোমরা আমার কথা শুনে শুনেও নিজেরা নোট কিন্তু করে নেবে। এখানকার সিএম রয়েছেন দেবেন্দ্র ফাডনাবিস, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই। নেক্সট দেখে নি, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু নতুন কে এসেছেন, আর এন রবি। আনন্দ মোহনের স্থলাভিষিক্ত কিন্তু রয়েছেন কে, সেটা হচ্ছে আর এন রবি। তিনি আগে ছিলেন, যদি বলি আগে আগে কিন্তু তিনি তামিলনাড়ুর গভর্নর ছিলেন, এবং এখন তিনি পশ্চিমবঙ্গের গভর্নর রূপে নিযুক্ত হয়েছেন। তেলেঙ্গানা শিব প্রতাপ শুক্লা, যদি কার নাম দেখি সেটা হচ্ছেন কে, সেটা হচ্ছে শিব প্রতাপ শুক্লা, তিনি কিন্তু তেলেঙ্গানাতে নিযুক্ত হয়েছে। আর এখানে বিহারের ক্ষেত্রে এল জে সৈয়দ আতা আসান, যিনি কিন্তু আগে ছিলেন, এবং এর মধ্যে আচ্ছা, তেলেঙ্গানার ক্ষেত্রে যদি সিএম এর কথা বলি, সিএম কিন্তু রয়েছেন তেলেঙ্গানা জিষ্ণু দেব বর্মা। একটু আগে বললাম, আগে কিন্তু তিনি এর আগেরটা যেটা বলেছি, তিনি কিন্তু আগে তেলেঙ্গানা ছিলেন, এখন বর্তমানে তেলেঙ্গানার কে রয়েছেন, শিব প্রতাপ শুক্লা। বর্তমানে তেলেঙ্গানায় কে রয়েছেন, শিব প্রতাপ শুক্লা। আচ্ছা, নেক্সট হচ্ছে বিহারে এল জে সৈয়দ আতা, যাকে কিন্তু বলা হয়েছে, তিনি কিন্তু বিহারের সৈয়দ আতা হাসনাইন, তিনি কিন্তু বর্তমানে বিহারের গভর্নর হয়েছেন। নেক্সট চলে এসো তামিলনাড়ুর গভর্নর কে হয়েছেন, সেটা হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। তিনি আগে কোথায় ছিলেন, তিনি আগে ছিলেন কেরালামের গভর্নর কিন্তু আগে ছিলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।
তিনি বর্তমানে পরিবর্তিত রাজ্যপালের মধ্যে তিনি কিন্তু তামিলনাড়ুর রাজ্যপাল হয়েছে। চলে আসি নাগাল্যান্ডের ক্ষেত্রে। নাগাল্যান্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি নন্দ কিশোর ইয়াদব, তিনি কিন্তু নাগাল্যান্ডের, আশা করছি তোমাদের লেখাটা কাটবে না, নাগাল্যান্ডের বর্তমান গভর্নর, আমি আবার আরেকটা পেজে লিখে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তিনি কিন্তু হয়েছেন নাগাল্যান্ডের গভর্নর। এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য বলে দিই, আমি আবার লিস্টটা লিখে দেবো, কোনো সমস্যা নেই, তোমরা যারা যারা দেখে দেখে নোট করছো ওয়েল অ্যান্ড গুড, বাট আমি আবার লাস্টে আবার একটা ফাঁকা পেজে রিভিশন করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। পরীক্ষার ট্রিকে যদি রাজ্যপাল এবং বনাম উপরাজ্যপালের ক্ষেত্রের কথা আসে, যে কোনটা গভর্নর আর কোনটা লেফটেন্যান্ট গভর্নর, সেই ডিফারেন্সটা বোঝো। নর্মাল স্টেটের ক্ষেত্রে হচ্ছে তোমাদের রাজ্যপাল, যেটাকে আমরা বললাম গভর্নর। কেন্দ্র শাসিত অঞ্চল যেটাকে বলা হয় লেফটেন্যান্ট, অর্থাৎ ইউটির ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর। পরীক্ষার থেকে কিন্তু রাজ্য নাকি কেন্দ্র শাসিত অঞ্চল বলছে, তোমরা কিন্তু পরীক্ষার সময় খুব ভালো করে দেখবে যে সেটাকে রাজ্য বলা হচ্ছে নাকি কেন্দ্র শাসিত বলা হচ্ছে। তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের যেন প্রশ্নের মধ্যে উল্লেখটা বোঝার মতো, মানে সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে। নেক্সট দেখে নিই গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কি কি রয়েছে। জম্মু এবং কাশ্মীরে রয়েছেন মনোজ সিনহা, এর ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর গ্রীষ্মকালে, এবং শীতকালে হচ্ছে কি জম্মু। আন্দামান এবং নিকোবর, আমি কিন্তু ইউটি গুলো বলছি, কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলো হচ্ছে দেবেন্দ্র কুমার যোশী, তিনি হচ্ছেন উপরাজ্যপাল এবং এর ক্যাপিটাল হচ্ছে রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। লাক্ষাদ্বীপ, যেখানে প্রফুল্ল প্যাটেল কিন্তু অতিরিক্ত দায়িত্ব নিয়ে রয়েছেন। চণ্ডীগড়, গুলাব চাঁদ কাটারিয়া, তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কিন্তু কাজ করছেন, লেফটেন্যান্ট গভর্নর কিন্তু নন, তিনি অ্যাজ এ, চণ্ডীগড়েরটা এখানে আমি লিখে দিচ্ছি, হয়তো তোমাদের ঢাকা পড়ে যাবে। চণ্ডীগড়ে কিন্তু কোনো গভর্নর নেই, সেখানে প্রশাসক রয়েছে, সেই প্রশাসকটা অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছে, তার নাম কি, সেই প্রশাসকের নাম হচ্ছে গুলাব চাঁদ কাটারিয়া। গুলাব চাঁদ কাটারিয়া, গুলাব চাঁদ কাটারিয়া কিন্তু কাজ করছে। আর পুডুচেরির ক্ষেত্রে সেটাও একটা ইউটি, সেখানেও কিন্তু উপরাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কে কাজ করছেন, এলজি হিসেবে কে কাজ করছেন, কে কৈলাস নাথান, কে কৈলাস নাথান, কৈলাস নাথান। দাদরা ও নাগর হাভেলিতে সেখানেও কিন্তু প্রফুল্ল প্যাটেল অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই কাজ করছে। দাদরা এবং নাগর হাভেলিতেও কিন্তু প্রফুল্ল প্যাটেল, ওই যেখানের অ্যাডমিনিস্ট্রেটর, তিনিও কিন্তু লাক্ষাদ্বীপের দায়িত্ব নিয়ে রয়েছে। নেক্সট, নর্থ ইস্টের স্পটলাইট, মণিপুরে কিন্তু বড় পরিবর্তন হয়েছে। এর আগেও তোমাদেরকে পড়িয়েছিলাম যে মণিপুরে কিন্তু মেইতি এবং কুকি, এই দুটো জনজাতির মধ্যে বেশ একটা কনফ্লিক্ট চলার জন্য, দ্বন্দ্ব ঝামেলা চলার জন্য 2025-এর ফেব্রুয়ারি থেকে কিন্তু টানা সেখানে কোনো রকম মুখ্যমন্ত্রী ছিল না এবং রাষ্ট্রপতি শাসনই চলে এসেছে। এখন সম্প্রতি কিন্তু সেখানে নিয়োগ হয়েছে রাষ্ট্রপতি শাসনের পরে, মণিপুরের নেতৃত্বে কিন্তু বড় বদল এসেছে এবং এখানে রাজ্য হচ্ছে মণিপুর। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন, খেমচাঁদ সিং, এন বীরেন সিংকে স্থলাভিষিক্ত করেছেন, যদিও সেখানে অনেক আগেই এন বীরেন সিং পদত্যাগ করেছিলেন, তারপরে কিন্তু খেমচাঁদ সিং সেখানে এসেছেন এবং অবশ্যই খেমচাঁদ সিংটার নাম মনে রাখবে তোমরা। নেক্সট চলে আসি নর্থ ইস্টে যে সমস্ত রাজ্য সমূহ রয়েছে পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, লক্ষ্য প্রসাদ আচার্য রয়েছেন এখানকার উপরাষ্ট্রপতি, এবং ত্রিপুরা যদি দেখি, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, মানিক সাহা কিন্তু সিএম। মেঘালয় যদি দেখি শিলং, এবং তার সিএম রয়েছে কিন্তু কনরাড সাংমা। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এবং লাল দুহমা হচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রী। সিকিম যদি দেখি, সিকিমের মধ্যে রাজধানী হচ্ছে গ্যাংটক, প্রেম সিং তামাং তিনি হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অরুণাচল প্রদেশের রাজধানী হয়ে যাবে ইটানগর এবং প্রেমা খান্ডু হচ্ছেন এইখানের মুখ্যমন্ত্রী। এবং এছাড়া হিন্দি বলয় বা হিন্দ বলয় যেটা বলি, পূর্ব ভারতে উত্তর প্রদেশের রাজধানী হয়ে যাবে লখনৌ, মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশে হচ্ছে রাজধানী ভোপাল,
মোহন যাদব হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ছত্তিশগড় রায়পুর বিষ্ণু দেব সাই হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের রাজধানী হয়ে যাবে রাঁচি, হেমন্ত সোরেন হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওডিশা হচ্ছে ভুবনেশ্বরে, আর মোহন চরণ মাঝি হচ্ছেন কিন্তু এই বর্তমান মুখ্যমন্ত্রী ওডিশার। এরপরে যদি আর কিছু পশ্চিম এবং উত্তর ভারতের ক্ষেত্রে আমরা দেখি, গুজরাট রাজধানী হয়ে যাবে গান্ধীনগর, ভূপেন্দ্র প্যাটেল হয়ে যাচ্ছেন কি এখানকার মুখ্যমন্ত্রী। রাজস্থান রয়েছে জয়পুর, ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, এবং হরিয়ানা আবারও মনে রাখবে পাঞ্জাব এবং হরিয়ানার যে রাজধানী সেটা কিন্তু দুটোই চণ্ডীগড়। আর কি হরিয়ানার ক্ষেত্রে রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং নায়েব সিং সেইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ড সেটা হচ্ছে কে দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। পুষ্কর সিং ধামি হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। আর কি একদম সাউথ ইন্ডিয়ায় চলে এসো, দক্ষিণ ভারতের কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। সিদ্ধারামাইয়া হচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী। কেরালাম এটা এখন আর কেরালা নেই, এটা হয়ে গেছে কেরালাম। এবং পিনরায় বিজয়ন হচ্ছে কিন্তু এখানকার কি মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের আমরাবতী চন্দ্রবাবু নাইডু হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রী। গোয়া হচ্ছে পানাজি, এবং প্রমোদ সাওয়ান্ত তিনি হয়ে যাচ্ছেন কিন্তু কি সেখানকার মুখ্যমন্ত্রী। আচ্ছা, আর যেটা বললাম অতিরিক্ত বা ডুয়েল চার্জেস কে কে সামলাচ্ছে, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, এই নামগুলো অবশ্যই ইম্পর্টেন্ট হবে পরীক্ষায়, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার দায়িত্ব কে কে নিয়েছেন, কেরালা, তামিলনাড়ু এবং উভয় রাজ্যের রাজ্যপাল। প্রফুল্ল প্যাটেল তিনি কিন্তু লাক্ষাদ্বীপ এবং দাদরা ও নাগর হাভেলির প্রশাসক এবং লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিয়ে লাক্ষাদ্বীপের। গুলাব চাঁদ কাটারিয়া তিনি কিন্তু পাঞ্জাব এবং চণ্ডীগড় দুটোরই দায়িত্ব সামলাচ্ছেন। আবারও বলছি, এখানের এই ভিডিও থেকে তোমাদেরকে যা যা ইনফরমেশন আমি দিচ্ছি আপকামিং এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পিডিএফটা যদি পেতে হয় তার জন্য কিন্তু টেলিগ্রামে জুড়তে হবে, এবং অবশ্যই এইরকম ইনফরমেটিভ ক্লাসেস যদি তোমরা চাও তার জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচে আসতেই হবে, সেটা আমি আসছি পরে। আচ্ছা, যেটা সম্প্রতি একটা খুব ইম্পর্টেন্ট একটা ঘোষণা কিন্তু হয়েছে, যে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে দেখো নীতিশ কুমার একটা অন্যতম, বিহার মানে কিন্তু নীতিশ কুমারের নাম আমরা সবসময় শুনে এসেছি, তার কারণ তিনি বিহারে প্রায় 10 বার মতো তিনি কিন্তু অলরেডি সিএম হয়েছিলেন। তিনি বর্তমানে পার্লামেন্টে অর্থাৎ রাজ্যসভার সদস্য হতে চলেছেন, তাই জন্য তাকে তো মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই হবে। তো এখনই কে সেখানে সিএম হতে চলেছেন সেটা কিন্তু আমরা জানি না, বিজেপির দল থেকে কেউ না কেউ হবেন। তবে তার ছেলে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার তাকে কিন্তু ডেপুটি সিএম অফ স্টেট ঘোষণা করা হয়েছে। এবং ইউটি বনাম রাজ্যের ক্ষেত্রে তো বললাম, উপরাজ্যপাল নাকি রাজ্যপাল এটাও কিন্তু তোমাদেরকে বারবার বলে দিলাম, কাকে আমরা বললাম যে লেফটেন্যান্ট গভর্নর আর কে শুধু গভর্নর, এটা অবশ্যই জেনে রাখবে। আর কোন রাজ্যে অ্যাডমিনিস্ট্রেটররাও রয়েছে, যেখানে যেখানে প্রশাসকের কথা বললাম সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। আমরা একবারে একটু ছোট্ট করে রিভিশন দিয়ে নিই, সেটা হচ্ছে কে বিনয় কুমার। প্রথমেই আমরা দেখেছি বিনয় কুমার, তিনি কিন্তু বর্তমানে লাদাখে হয়েছে, লাদাখ। আমি যে যেখানে নিয়োগ হয়েছে আমি জাস্ট নামটা বলবো, পাশে কিন্তু সেই ইউটি বা স্টেটটার কথা বলে দিচ্ছি। তারপরে তোমাদের হচ্ছে তরণজিৎ সিং সান্ধু, তরণজিৎ তরণজিৎ সিং, তরণজিৎ সিং পুরো নামটা লিখলাম না, সেটা হচ্ছে দিল্লি। এই দুটোই কিন্তু ইউটি। এবং নেক্সট যদি দেখি, নেক্সট হচ্ছে তোমাদের জিষ্ণু দেব, আমি শর্টেই লিখে দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারবে। জিষ্ণু দেব, জিষ্ণু দেব কোথায় হয়েছে, জিষ্ণু দেব বর্মা তিনি কিন্তু বর্তমানে মহারাষ্ট্রের গভর্নর হয়েছেন। নেক্সট তারপরে চলে আসি আমরা প্রতাপ কুমার, বা বলতে পারো যে শিব কুমার, তিনি কিন্তু তেলেঙ্গানা। প্রতাপ শিব কুমার, শিব শিব প্রতাপ, শিব প্রতাপ কুমার, তিনি এর আগে কিন্তু ছিলেন এইচপি, বাট আমরা যেখানে হয়েছে নিয়োগ সেটাই আমরা পড়বো, তেলেঙ্গানা। হাতের লেখাটা একটু ম্যানেজ করে নেবে। আচ্ছা, তারপরে চলে আসলাম নন্দ কিশোর যাদব, নন্দ কিশোর, নন্দ কিশোর
নন্দ কিশোর ইয়াদব তিনি বর্তমানে কোথায় রয়েছেন? নাগাল্যান্ডের গভর্নর, নাগাল্যান্ড। তাহলে আর একটা কি হবে? নন্দ কিশোর ইয়াদবের পরে হচ্ছে সৈয়দ আতা, সৈয়দ সৈয়দ আতা তিনি বর্তমানে কিন্তু বিহারের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। বিহার, তাহলে 1 2 3 4 5 6টা হলো, আর 3টে রয়েছে। তারপরে আর এন রবি, আর এন রবি তিনি অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিযুক্ত হয়েছেন গভর্নর হিসাবে। তারপরে রয়েছে তোমাদের রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, রাজেন্দ্র রাজেন্দ্র বিশ্বনাথ বিশ্বনাথ আর্লেকার। প্রত্যেকটা কিন্তু এবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, আবারও বলছি। এখন তিনি হচ্ছেন, আগে কেরালামে ছিলেন, এখন তিনি তামিলনাড়ুতে নিযুক্ত হয়েছেন। আরেকটা লাস্ট, সেটা হচ্ছে কবীন্দ্র গুপ্তা, কবীন্দ্র 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 গুপ্তা, কবীন্দ্র গুপ্তা তিনি কিন্তু এলজি এলজি অফ লাদাখ অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর আগে ছিলেন, তিনি এলজি ছিলেন, কিন্তু কবীন্দ্র গুপ্তা এখন নিয়োগ হয়েছে কোথায়? এইচপি তে, হিমাচল প্রদেশে। তাহলে 9জন গভর্নরের নাম আমি আবারও বলছি: বিনয় কুমার লাদাখ, তরণজিৎ সিং দিল্লি, জিষ্ণুদেব বর্মা মহারাষ্ট্র, শিব প্রতাপ কুমার তেলেঙ্গানা, নন্দ কিশোর ইয়াদব নাগাল্যান্ড, তারপরে সৈয়দ আতা বিহার, আর এন রবি ওয়েস্ট বেঙ্গল, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ু এবং কবীন্দ্র গুপ্তা হিমাচল প্রদেশ। এই 9জন গভর্নরের নাম, অর্থাৎ যারা যারা এই এলজি এবং গভর্নর হয়েছেন, এদের প্রত্যেকের নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হাতের লেখাটা একটু একটু বাজে বাজে দেখতে হয়েছে, বাট তোমাদের আশা করি মুখে বলেছি, তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটাকে পজ করে করে হলেও লিখে নিও। খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপকামিং এক্সামের জন্য। এইবার তোমাদের উদ্দেশ্যে যেটা বলার, সেটা হচ্ছে এইরকম ইনফরমেটিভ বা ডিটেলস ক্লাস যদি চাও, তাহলে কিন্তু আমাদের পেইড ব্যাচে আসতে হবে। পেইড ব্যাচে কোথায়? আমাদের সুপার পাস। কারণ এতদিন অবধি যে সমস্ত ছেলে মেয়েরা এই সুযোগটা পাচ্ছিলে যে আমি 3 মাসের জন্য পড়বো 429 টাকা দিয়ে, তার কারণ এত কম প্রাইসে তোমরা আর কোথাও পাবে না ব্যাচ, ইম্পসিবল। এবং যেখানে সুপার পাসের মধ্যে শুধুমাত্র যে রেল বা এসএসসি তা নয়, তুমি এখানে এসএসসি পাবে, রেল পাবে, আরো সমস্ত রকমের ব্যাচের জন্য তুমি কিন্তু এখান থেকে একটাই ক্লাস আমাদের স্টেটের, সবই আমি সেটাও পরে আসছি, যেটার প্রাইস কিন্তু 429 এখন এতদিন অবধি ছিল, আগামী 9 মার্চ থেকে কিন্তু সেটা 529 হয়ে যাচ্ছে। যারা যারা এখনো নাওনি, আমি আবারও বলবো 3 মাসের জন্য প্র্যাকটিস করেও যদি 3 মাসের কম্প্যাক্ট ক্লাস করেও যদি নিজেরা নিজেদেরকে সেই জায়গাটায় পৌঁছাতে পারো, তাহলে কিন্তু ঝটপট নিয়ে নাও, কারণ এরপরে কিন্তু 100 টাকা দাম বেড়ে যাচ্ছে। কি কি তোমরা পাবে সুপার পাসে দেখে নাও। অল এসএসসি এক্সামের জন্য পাচ্ছ, অল রেলওয়ের এক্সামের তুমি ইনফরমেশন এখান থেকে বা ক্লাস করতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলি, মক টেস্ট ছাড়া তোমার নাম্বার বাড়বে না। প্লাস আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করার জন্য বসে আছি। এই যে একটা ছোট্ট সুন্দর ইনফরমেটিভ ক্লাস করালাম, এর পিডিএফ তোমার যদি পেতে হয়, তুমি 1 টাকা খরচ করো, কিচ্ছু না। কি করবে? 1 টাকা দিয়ে তুমি আমাদের ব্যাচটাকে পারচেস করো। সুপার পাস নেওয়ার পরে দেখে নাও, আমি এখানে জাস্ট প্রাইস গুলো বলে দিয়ে যাচ্ছি একবার। 3 মাসের জন্য যদি নিতে যাও 429 পড়বে, 12 মাসের জন্য নিতে হলে 1399 পড়বে, 18 মাসের জন্য নিতে হলে কিন্তু 1799 পড়ছে। কিভাবে যোগাযোগ করবে? 7557050299, এই যে নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। তাহলে তোমাদেরকে আমি ডাইরেক্ট লিংক পাঠিয়ে দেবো, কিংবা এই যে ভিডিওটা দেখছো, ভিডিওর ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো। কেমন? আর দেখে নাও, একটু আগে আমি যেটা বলছিলাম যে তোমাদের 1 টাকা দিয়ে কিভাবে নিতে হবে, তোমরা আগে 1 টাকা দিয়ে দেখে নাও যে আমাদের ব্যাচে কি কি আছে। প্রথমে অ্যাপটাকে ডাউনলোড করবে, অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করলে এখানে আমার ভিডিও ডেসক্রিপশনে 1 টাকার লিঙ্কটাও দেওয়া রয়েছে, তুমি সেখান থেকেও ডাইরেক্টলি গিয়ে পারচেস করতে পারো 1 টাকা দিয়ে। পারচেস করো, করে আমাদের অ্যাপে যে সমস্ত পিডিএফ গুলো আছে, স্টাডি মেটেরিয়ালের পিডিএফ, সেগুলো ডাউনলোড করে নাও। যদি তোমার মনে হয় যে আমি এখন ক্লাস করতে চাই না, বাট তাও 1 টাকা দিয়ে নাও, আমি এটাই বলবো। মক টেস্ট বা পিডিএফ গুলো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ গুলো ভীষণ কাজে লাগবে। আর কুপন কোডটা ইউজ করতে পারো NITI, অবশ্যই ভাবে কিন্তু তোমরা এই সুবিধাটা নিয়ে নাও। যদি মনে হয় আমি আর ক্লাস কন্টিনিউ করব না,
যেখান থেকে 1 টাকাটা পে করেছো সেখানে অটো পেটাকে অফ করে দেবে। ব্যাস ভীষণ সিম্পল একটা প্রসিডিওর। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং লিংক আমার টেলিগ্রামেরও দেওয়া রয়েছে। এটা আমাদের সুপার পাসের অফিসিয়াল লিংক, সেখানেও জয়েন করতে পারো। এইবার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি মনে হয় এটা এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো যাতে বাকিরাও এই ইনফরমেশনটা পায়। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকে আমি ভিডিও থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি লাইভ ক্লাসে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে। টাটা।